নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা রোমন্থন। ফণীকে নিয়ে আমি আর গল্প লিখব না এই মনে করেছিলাম, কারণ যে কটা গল্প লিখেছি তাতে তার চেহারার বর্ণনাটা প্রায় হুবহু দেওয়ায় সে একটু ক্ষুণ্ণই হয়েছিল। অনেক দিনের বন্ধু এবং দুঃসময়েরও বটে, তাকে আঘাত দিয়ে লাভ কি? কিন্তু মুশকিল হয়েছে এই যে বামুনদির কথা বলতে গেলে ফণীর কথাও আপনিই এসে পড়বে, কারণ এই বামুন দিদিটিকে আবিষ্কার করাই বোধহয় ফণীর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। তাহলে ব্যাপারটা খুলেই বলি। আমার গৃহিণী গেছেন কাশিতে হাওয়া বদল করতে। কাশিতে যাওয়ার সুবিধা, কেননা আমি বরাবর থাকতে পারবো না। আর তার ঝক্কি পোয়ানো যার তার কাজ নয়। সে গন্ধমাদন বইতে গেলে বোধ করি মহাবীরও রণে ভঙ্গ দিতেন। একমাত্র লোক ফণী। পরোপকারটা তার নেশাও বটে আর পেশাও বটে। পরোপকার না করে সে থাকতে পারে না, না করতে পেলে ক্ষুণ্ণ হয়। আর কোনো বৃত্তি বা কাজও তার নেই অবশ্য। পৈতৃক যৎসামান্য যা আছে তাতে কায়ক্লেশে চলে যায়, আর তাতে সে খুশি। বিবাহ করেনি, কারণ পরোপকার করতে করতে আর ফুসরত মেলেনি, সুতরাং পয়সা রোজগারের তাগিদও কম। এখন পরের বেগার দিতে না পারলে বেচারি নিজেকে বেকার ও অসহায় মনে করে, এটাও ঠিক। আমার স্ত্রীর শরীর খারাপ, অবশ্য ভালো কোন কালে ছিল তা জানি না, তবে এবার একটু বেশি খারাপ। সুতরাং দিনরাতের একটা ঝি এবং দিনরাত ফরমাস খাটার জন্যে ফণী হাজির থাকা সত্ত্বেও আমার দিদি চলে আসার প্রস্তাব করায় তিনি চোখে অন্ধকার দেখলেন। দিদির সঙ্গে গিয়েছিলেন 15 দিনের করারে। 2 মাস কেটে যাওয়ায় তিনি অস্থির হয়ে উঠলেন। ঘরে তার বউ আছে, এই 2 মাসে হয়তো সমস্ত সংসারটা এসে আয়ত্ত করে নিলে ফিরে গিয়ে পূর্বের কর্তৃত্ব আর ফিরে পাবেন কিনা সন্দেহ। তাছাড়া তিনি না হলে সংসার চলবে না একটি দিনও। এই যে একটা ধারণা অনেক কষ্টে ছেলেদের কাছে তিনি প্রতিষ্ঠিত করেছেন, সেটাও হয়তো এতদিনে ফটো হয়ে যাওয়া বৃদ্ধদের মতো হাওয়ায় মিলিয়ে গেল। সুতরাং ব্যস্ত তিনি হতে পারেন বই কি। শুধু ব্যস্ত নয়, পুরো 2 মাস কেটে যাবার পরও আমার ইনি যখন ঘরে ফেরার কোনো কথাই তুললেন না, তখন দিদি রীতিমতো কান্নাকাটি শুরু করে দিলেন। অগত্যা তাকে কলকাতা পাঠাবার ব্যবস্থা করতে হলো। কিন্তু সমস্যা এই যে রাঁধে কে? ফণী ভয়ে ভয়ে একবার বলতে গিয়েছিল যে এখন তো একটু সুস্থ হয়েছেন, ঝি জোগাড় টোগাড় দিলে নিজের মতো 2টো ফুটিয়ে নিতে পারবেন না? তার উত্তরে আমার গৃহিণী এক ঝংকারে তাকে ঠান্ডা করে দিলেন। এই 2 মাসে যেটুকু বল পেয়েছি, এখন আগুন তাতে গেলে সেটুকু আবার চলে যাবে। যে কে সেই, তাহলে চেঞ্জে এসে লাভ কি? আপনি একটা রান্নার লোক দেখুন। এখনকার দিনে কোনো লোক দেখায় অত সহজ নয়। গিন্নি চারিদিকে খবর পাঠালেন। ডাক্তার মৈত্র, ডাক্তার ব্যানার্জি থেকে শুরু করে মেহবুবনগর মহিলা মহাবিদ্যালয়ের লেডি প্রিন্সিপাল মিস সান্যাল পর্যন্ত সবাইকার কাছে SOS। কিন্তু তাদের অত গরজ কি? তারা ধীরে সুস্থে খোঁজ করতে লাগালেন। সবাই দূরে থাকেন, রিক্সা ভাড়া না করে গেলে ওয়ার পক্ষে তাগাদা করা সম্ভব নয়। ফণী বেচারি হাতের কাছে থাকে, তারই জীবন অতিষ্ঠ হয়ে উঠল। শেষে দিদির রঙনা হবার দিন অবস্থা এমনই দাঁড়ালো যে সকাল থেকে আহার নিদ্রা ত্যাগ করে উদ্ভ্রান্তের মতো ঘুরে সন্ধ্যার কিছু আগে কোথা থেকে একটা বামুন দিদিকে ধরে নিয়ে এলো। বামুন দিদি এসে দাঁড়াতে সকলেই বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে শুধু চেয়ে রইলাম। না, ফণীর আবিষ্কারের বাহাদুরি আছে। বামুন দিদির বয়স ওই 60 থেকে 80-র মধ্যে। বয়সকালে হয়তো মহিলা রূপসী ছিলেন, এখন চেহারা ধ্বংসাবশেষের মধ্যে সে চিহ্ন খুঁজে বেড়াতে হয়। রোগা শীর্ণ দেহ, বাতের সমস্ত অঙ্গ বেঁকে চুড়ে গেছে।
এমন অবস্থা যে দাঁড়ালে বা চললে মনে হয় অঙ্গগুলি সকলেই পরস্পরের সঙ্গে এড়িয়ে চলতে চাইছে যথাসম্ভব। অষ্টাবক্রের কথাটা শুনে এসেছিলাম এতদিন, এইবার প্রত্যক্ষ করলাম। বগলে একটি কাঁথায় জড়ানো বিছানা, ন্যাড়া মাথায় ভিজে গামছা পাট করা, তার উপর বসানো এক পুঁটুলি, হাতে দড়ি বাঁধা একটা সহস্র টোল খাওয়া ঘটি এবং একটি কমণ্ডল। সেই অবস্থায় বেঁকে চুড়ে হাঁটতে হাঁটতে আসছেন ভদ্রমহিলা। কিন্তু তার জন্য মানসিক প্রসন্নতার অভাব নেই। এখানে পৌঁছে অদন্ত মুখে এক গাল হেসে বললেন, এই এসে গেলাম। এসে তো গেলেন, কিন্তু কতটা কি কাজে লাগবেন সে বিষয়ে আমার স্ত্রীর রীতিমতো সংশয় উপস্থিত হলো। তিনি সেই সুরেই প্রশ্ন করলেন, কিন্তু আপনার যা শরীর দেখছি, পারবেন রান্নাবান্না সব করতে? আবারও সেই বিশুদ্ধ দন্তহীন হাসি। কজনের রান্না আপনার? কজন? আর ধরুন জন দুই। হে, 8-10 জনের রান্না এখনো আমি তুলে দিতে পারি, সূর্য মাথার ওঠার আগেই। গৃহিণী আশ্বস্ত হলেন। বামুন দিয়েও বিছানা পুঁটলি নামিয়ে পা ছড়িয়ে বসলেন, আর ফণি বেচারি নিঃশ্বাস চেপে বাঁচল। সন্ধ্যা হতে বামুন্দি হাঁক দিয়ে বললেন, কই গো, একটু তেল দেন। কি তেল? গৃহিণী বিস্মিত হয়ে প্রশ্ন করলেন। মাথার তেল আবার কি? এটি আমার একটু বেশি খরচ। গায়ে মাখার তেল হলেও হয় আর না হলেও হয়। 4 বার চান করতে হয় যে আমাকে। আমার আবার মাথা গরমের ধাত কি না। ভোরে একবার, দুপুরে একবার, এই সন্ধ্যে একবার, আর রাত 10টায় একবার। কোনো দিন ঘুম না হলে রাত 1টা-1:30টাতেও করতে হয়। তা প্রত্যেকবারেই মাথায় তেল দেন নাকি? ও মা, তা দিতে হবে না, মাথা গরমের ধাত যে। গৃহিণী তেলের শিশি দেখিয়ে দেন। ওই যে কুলুঙ্গিতে আছে নারকেল তেল। আমার পড়া কপাল, আমি আবার নারকেল তেল মাখতে পারি না। ওই বাবু তোমার একটু গন্ধ তেলই দিও, কতই বা মাখবো, এই তো আমার ন্যাড়া মাথা। গৃহিণী ফণিকে চুপি চুপি বললেন, ও দাদা, এ যে 5 বার করে গন্ধ তেল মাখতে চায়। ফণি বললে, কি আর করা যাবে বৌদি, টানাটানি করলে যদি সরে পড়ে, কত কষ্টে ধরে আনলুম, বোঝেন তো। জোকের মুখে নুন পড়ল। গৃহিণী আগুন তাতের ভয়ে গন্ধ তেলের শিশিটি বার করে দিলেন। স্নান করে এসে বামুন্দির এক হাঁক, ও ঠাকুর, উনুন কটা? অর্থাৎ ঠাকুর মানে ফণি। ফণি একটু ভয়েই বলল, উনুন উনুন তো একটাই, বলেন তো আর একটা জোগাড় করে দিতে পারি। হুম, ওতে আমার চলবে না। আজ রাত্রির মতো চালিয়ে নিচ্ছি দুটোতে, কিন্তু কাল সকালে বাপু আর একটা জোগাড় করে এনো। একটাতে আমার রান্না হবে, একটাতে তোমাদের, আর একটা চা জল খাবার টুকিটাকি হলো, ডালটাও করে নিলুম। একে আমার মাথা গরমের ধাত, আমি তো আর 12টা পর্যন্ত হাঁড়ি হেসেল নিয়ে বসে থাকতে পারবো না। তারপরেই আবার সেই বিমল হাসি। দুধ কত করে নাও গো বৌদি? 2 বেলায় 1 সের নি, একটু বেশিই নিচ্ছি। শরীর সারাতেই তো আসা, ওতে কি পণ্যতা করলে চলবে কেন? আমার স্ত্রী কৈফিয়তের ভঙ্গিতে বললেন, কাল থেকে মরুগে ওই 1.5 সেরই নেব। সকালবেলাটা চা খেয়ে চালিয়ে নি, বিকেলে একটু ঘন দুধ না হলে চলে না। পোড়া এক আপিংয়ের নেশা করে মরেছি, ওইটুকু আমার চাই। আমার গৃহিণী ও ফণি পরস্পরের মুখ চাচাই করলেন। আমি ইচ্ছা করেই অন্যদিকে মুখ ফিরিয়ে রইলাম। আমি সেই দিন গিয়েছি, আমার এসবে থাকবার আর দরকার কি? খানিক পরে ঘন দুধের ধাক্কাটা সামলে নিয়ে আমার স্ত্রী প্রশ্ন করলেন, সকালে আপনি কি খান, মানে জল খাবার? হ্যাঁ, আমার আবার জল খাওয়া। যা হবে তোমাদের লুচি পরোটা তাই দিও, নইলে গোটা কতক মিষ্টি আনিয়ে দিও, ওসবে আমার কোনো ঝোঁক নেই। সকাল থেকে 3টি কাপ চা হলেই আমার হলো। তবে ওই ভাতের পর একটু মিছরির জল খাবার অভ্যেস আছে, তা সে কতই বা খরচা। ভাতও আমি কম খাই বৌদি, সেদিক দিয়ে আমাকে রেখে লাভ আছে। 3-6 টাকা, বড় জোর 1 পো চালের ভাত।
তার সঙ্গে একটু ডাল আর একটু পোস্ত, এই হলেই আমার চলে গেল। তাও না দাও ক্ষতি নেই, একটু গাওয়া ঘি দিও, দুখানা ভাজা, একটু আলু ভাতে, শেষ পাতে একটু দুধ কি দই, তাতে আমি সোনা হেন মুখ করে খেয়ে নেব। তবে হ্যাঁ, যেমন অল্প খাবো, যা তা চাল আমার চলবে না, একটু সুগন্ধি আতপ আমার জন্য আনিও বাপু। আবারও নিঃশব্দে তেমনই হাসেন বামুন্দি, প্রসন্ন উদার হাসি। বলা বাহুল্য, আমার স্ত্রী নিঃশব্দে এসব পরিপাক করলেন, না করে উপায়ও নেই। শরীর খারাপ তার, দুদিন আগুন তাতে গিয়ে এই 2 মাসের সব খরচ যদি বরবাদ হয়ে যায় তো সেটা বেশি লোকসান। সুতরাং পরের দিন থেকে সগৌরবে 3টে উনুনে প্রত্যহ আধমন করে কয়লা পুড়তে লাগলো। তেল ঘিয়ের এমন ছড়াছড়ি শুরু হলো যে নর্দমায় গিয়ে গড়াতে লাগলো তা। তাতেও নিস্তার নেই, জল 1 ঘটিও তিনি তুলবেন না, কারণ তিনি তো ঝি নন, কুটনো কুটতে পারবেন না। তা তিনি অবশ্য আগেই বলে দিয়েছিলেন, তার নাকি হাত কাঁপে, বাটনাও তাই। ফলে ঝিকে হামে হাল তার পিছনেই থাকতে হয়। আমাদের কাজে তাকে আর 1 মিনিটও পাবার জোর রইল না। বামুন্দির আবার এমন পোড়া মন, ডালই হোক আর দুধই হোক, চড়ালে আর মনে থাকতো না। পুড়ে পোড়া গন্ধ ছড়ালে তবে তার হুঁশ হতো। তার ফলে প্রত্যহ দুবেলা পোয়া 1.5 দুধ বৈশ্যানরের ভোগে যেত এবং 2 বার করে ডাল রাঁধতে হতো। নইলে আমার স্ত্রীকে বসে থেকে মনে করিয়ে দিতে হতো যে ডাল হয়ে এলো, এবার নামান। তবু 3, 4, 5 এমনই ভাবেই চলল। কিন্তু তারপরেই এক কাণ্ড বাঁধিয়ে বসলেন বামুন্দি, আর তাতেই তার জীবনের একটা রহস্য উদ্ঘাটিত হয়ে গেল। আমাদের বাড়ির সামনে একটি কুয়ো ছিল, তার ওপাশে ছিল কয়েক ঘর কুমোর এবং রজক। এদের মধ্যে কেউ কেউ স্বধর্ম ত্যাগ করে সাইকেল রিক্সায় কারবার ধরেছিল, সস্ত্রীক রিক্সা মেরামত করে এবং ভাড়া খাটায়। এসব নিয়ে হই হল্লা লেগেই থাকতো। সন্ধ্যের সময় নেশাও চলতো একটু আধটু, সুতরাং সে হল্লা ঠান্ডা হতে রাত 12টা 1টা বেজে যেত প্রায়। বাঁধানো কুয়োতলাটায় ছিল সাধারণ চণ্ডীমণ্ডপ গোছের, সেই চত্বরে বসে আড্ডাটা চলত। আর চলতো তামাক, খাটিয়াও পড়তো 2-1টা রাত্রিবেলা। আড্ডা যখন বিশেষ নেশাখোরের আড্ডা, তখন খোশ গল্পের সঙ্গে ঝগড়াটাও অঙ্গাঙ্গিকভাবে মিশে থাকার কথা, আর থাকতেও তাই। আমাদের ওটা গা সওয়াই হয়ে গিয়েছিল। সেদিনও শুরু হয়েছিল অতি সাধারণভাবেই। ঝগড়ু কুমোর কিঞ্চিত রসাশ্রিত হয়ে তার বেরাদারদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করছিল। হঠাৎ ভেতর থেকে ও স্ত্রী মুনিয়া ঝেঁঝে উঠল, चूल्हा सुलग गोइलो, अभी तक सौदा नहीं आइलो। बड़ा पंडित जी बनकर बड़बड़ा था, जा पाइले सौदा ले आयो। तू कहाँ नहीं जातू? काल हमारा जेबा में से 8 आना चोरी कइलू, वही से सौदा ले आओ। झुगरू मेजाजेर माथाय जवाब दिले, देखा 10 आदमी के बीच में हमके चोर मत कहल करा। मुनिया रणरंगिनी बेशे बेरिये एलो घर थेके। पैसा लेला काहे? हम अलबत्त कहब। मुनिया छूटे गिये रान्नाघर थेके हाथखाना कड़ायत्त करले। अब चोरी की बात मुन से निकाली तो कंचुल से पिटत पिटत नेशा छुटाई दिब। हुमहु लातियात लातियात हुंस बिगड़े दइब। खिया के बखत मालिक नहीं, लतियारे के बखत गोसाई बनिए। मुनिया समान तेड़े झंकार दिए उठे, देखा और बोला जीन हमार नशा भोलबो, अब उठिला तो तुखार हाड्डी चूर करे डालिला। আমরা বারান্দা থেকে এই নাটক উপভোগ করছি। বামুন্দিও বসেছিলেন পা ছড়িয়ে। হঠাৎ কি হলো, বামুন্দি তড়মড়িয়ে উঠে পড়ি মড়ি করে ছুটলেন নিচে। রাস্তা পেরিয়ে কুয়োতলায় পৌঁছতে পৌঁছতে থানের আঁচলটা জড়িয়ে নিয়েছেন। আমরা হাঁ হাঁ করতে করতে এই কাণ্ডটি ঘটে গেল। বাধা দেবার অবসরও হলো না। একেবারে ঝগড়ুর সামনে গিয়ে তেমনি অষ্টাবক্রভাবে দাঁড়িয়ে হাত পা নেড়ে বললেন, देखो आजकल আর ওসব दिन नहीं है, কথায় কথায় বউকে ধরে ঠ্যাঙানো नहीं चलेगा। आजकल डाइवोर्स बिल पास हुआ है, वो আর তোমার ঘর नहीं करेगा।
তারপর মুনিয়ার বাহু মূলটা ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বললেন, এই বউ চলে আয়, আমি কাল তোকে ফজিরেই উকিলের বাড়ি ले जाएगा, মকদ্দমা করকে উসকো তালাক দেকে তুই আর একটা শাদি কর লেগা। প্রথমটা সকলেই হকচকিয়ে গিয়েছিল, মুনিয়াও তাই। তারপরেই এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বললে, আরে বুড়িমা, আমার সঙ্গে আমার আদমির বাত হচ্ছে, তুমি আসবে কেন এর মধ্যে? আমি কি মুসলমান আছে যে তালাক দেব? বহুত বদ আছে তুমি বুড়িয়া। ততক্ষণে ঝগড়ুও টলতে টলতে উঠে দাঁড়িয়েছে, তার মুখের চেহারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বারান্দায় আমরা আছি, আমাদের দিকে মুখ করে বলল, দেখিয়ে বাবু সাহেব, আমরা আছি আমাদের লিয়ে, এ বুড়ি কেন কথা কইবে? আমরা বড় লোক না হতে পারি, আমাদের ভি ইজ্জত আছে। देखा मोहल्ला के 10 आदमी, हम जहां कहा थे কি বেজাই কাহা থয়। বাকি যারা ছিল আশেপাশে তারা ততক্ষণে রুষ্ট মুখে দাঁড়িয়ে উঠেছে। ভাবগতিক দেখে আমাদের মাথা গরম বামুন্দিরও, বোধ করি মাথা ঠান্ডা হয়ে এসেছে। তিনি পা পা করে পিছিয়ে বাড়ি ফিরে এলেন, মুখটা গোঁজ করে বললেন, আ মরো, বলে যার জন্যে চুরি করে মরি সেই বলে চোর। বলি ভাতারের নাতি ঝাঁটা খেয়ে মরছিস, আইন হয়েছে, ড্যাং ড্যাং করে ডাইভোর্স করে বেরিয়ে আয়। তা নয়। আমার স্ত্রী মৃদু অনুযোগ করলেন, কে বললেন বামুন্দি? স্বামী স্ত্রীর নেশার ঝোঁকে ঝগড়া হয়েছে, তাই বলে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাবে? কেন যাবে না? বামুন্দি জ্বলে উঠলেন একেবারে। লাথিকে পড়ে থাকবে নাকি? আমাদের সময় মুখ পোড়ারা এ আইন করেনি যে, নইলে দেখিয়ে দিতুম আমাদের মিনসেকে। বলতে বলতে উঠে দাঁড়ান তিনি। কি বলবো বৌদি, 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, সে মিনসের তখন 30 বছর বয়স। একটা বউ খেয়েছে তার আগে, বাড়িতেই ছিল একটা ঝি, তাকে নিয়ে ঘর সংসার পেতে বসলো। রোজগার নেই, পাতি নেই, ধান ভানা, গরুর কাজ সব করা তো আমাকে দিয়ে, আর উঠতে বসতে লাথি। কেটো পায়ে লাথি খেয়ে এক একদিন যেন দম বন্ধ হয়ে আসতো। মাকে বললে মা শুধু কাঁদতো আর বলতো, কি করবি বল মা, হিন্দুর বিয়ে, এ তো আর ফেরাবার নয়। মিনসে বেঁচে থাকতে তো দেখিয়ে দিতুম, এ বয়সেও মামলা করে ডাইভোর্স নিয়ে তবে ছাড়তুম। কি বলবো, মিনসে মরে গেল তাই। বলতে বলতে বামুন্দির কোটরগত 2 চোখের কুল ছাপিয়ে জল ঝরে পড়ল। আমার স্ত্রীর চোখেও জল এসে গিয়েছিল। আমি একটু চুপ করে থেকে প্রশ্ন করলুম, আপনার স্বামী কতদিন মারা গেছেন বামুন্দি? বামুন্দি আঁচলে চোখ মুছে বললেন, সে হলো অনেক দিন ভাই, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 16 বছরে বিধবা হয়েছি, সেও হলো আজ 3-20 বছরের কথা। বামুন্দি আর দাঁড়ালেন না, মাথায় একটু গন্ধ তেল রগড়ে কলের নিচে গিয়ে বসলেন। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা রোমন্থন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।